নিজের বড় ভাই ও মেজো ভাবিকে দেখতে পেলাম নিজেদের চাহিদা মেটাচ্ছে একই বিছানার ফ্লোরে, সব জামা কাপড় খুলেই। কি করব আমি নিজেই কিছু বুঝতে পারছি না। আর হঠাৎ করে আমার মোবাইলে কল চলে এলো। তারা তাদের চাহিদা মেটানো বাদ দিয়ে জানালার দিকে তাকালো, আর তাতেই আমাকে দেখতে পেল। আমাকে দেখতে পেয়ে বড় ভাই জামা কাপড় পরতে লাগলো। মেজো ভাবি তো এক দৌড়ে বাথরুমে চলে গেল। আমি ভাইয়ার দিকে এক পৃথিবী ঘৃণা নিয়ে সরে পড়লাম জানালার কাছ থেকে। মাঝরাতে ঘুম ভেঙে গেল বাথরুমের কারণে, আর সেই জন্য আমি রুম থেকে বেরিয়ে বাথরুমের দিকে রওনা হই। আমার রুমে কোনো বাথরুম নেই তাই। কিন্তু মেজোভাবে রুমের ভেতর থেকে আলো জ্বলছে বলে উঁকি মারি জানালার পর্দা সরিয়ে। বিছানার উপরে কেউ নেই, কিন্তু বিছানার উপরে ভাবি আর পুরুষ লোকের কাপড় দেখে সন্দেহ হলো আমার। তাই ভালো করে জানালার পর্দাটা সরিয়ে ভালো করে যতটুকু দেখতে পাওয়া যায় দেখতে থাকি, কিন্তু কাউকেই দেখতে পাই না। তাই নিরাশ হয়ে জানালার নিচের দিকে তাকাতেই দেখতে পাই বড় ভাই ও মেজো ভাবির কুকর্মের দৃশ্য। আর সাথে সাথে আমার বাথরুমের চাপটাও বন্ধ হয়ে গেছে। মোবাইলে কল আসলে আমি তাড়াতাড়ি চলে আসি নিজের রুমে। রুমে এসে দরজা বন্ধ করে দিই। পড়াশোনার টেবিলের চেয়ারে বসে মোবাইল অন করতেই দেখি রাত 2টারও বেশি বাজে। আর স্টকিনের পেপারে দেখি আশিপের মিস কল ভেসে আছে। কিন্তু আমি কোনো কল ব্যাক না করে মোবাইল রেখে দিলাম বিছানায়। আর চেয়ারে ঝুলে বসে ভাবতে লাগলাম, যে ভাবি কিনা পর্দা করে সেই ভাবিকে আজকে নিজের বড় ভাইয়ের সঙ্গে একই বিছানায় দেখলাম। আমার নিজের ভেতরটায় ছি করছে তাদের পাপ কাজের কুকর্ম দেখে, যাকে বলে জিনা। আমি মেজো ভাবিকে অনেকবার বলেছি আমি তাকে দেখতে একবার। সে আমায় বলতো 14 বছরের উপরে হলে দেখা যাবে না। কিন্তু আজকে যেটা দেখলাম 14 বছর কেন, সারা জীবন অপেক্ষা করলেও দেখতে পারতাম না। যদি সে আদর্শবান নারী হতো। আবার ভাবির আব্বুর কাছ থেকে শুনেছি সে নাকি কুরআনের হাফেজ। এবার বুঝতে পারলাম এটাই তার হাফেজ হওয়ার নমুনা। ভাবির সাথে দেখা করতে পারি না এটা ঠিক, কিন্তু কথা হয় পর্দার আড়াল থেকে হালকা পাতলা। মেজো ভাই থাকেন সিঙ্গাপুরে, আর বড় ভাইয়ের এক কথায় বা কি বলবো, পিতা মাতার আদর্শ সন্তান তিনি, বউয়ের আদর্শ হাজবেন্ড, মায়ার ঠিকঠাক খেয়াল রাখার বাবা। যত তারিফ করো ততই কম হবে। কিন্তু আজকে যেটা দেখেছি, সম্মান তো চলে গেছে, আবার ঘৃণাটাও এসে গেছে। মায়া হলো বড় ভাইয়ের মেয়ে, বড়ই কিউটের ডিব্বা, দেখলেই মায়ায় পড়ে যায়। নামটা যেমন মায়া, চেহারাটাও মায়ায় ভরা। মাত্র ক্লাস 1-এ পড়ছে। প্রতিদিন আমি নিয়ে যাই স্কুলে, আবার নিয়ে আসি বাসায়। ভাবছি কাউকে কিচ্ছু বলবো না, সংসারটা তো সুখে শান্তিতেই আছে। যদি কাউকে বলে দিই তাহলে বড় ভাবি আর মায়া চলে যাবে, আর সুখের সংসারটা তছনছ হয়ে যাবে। এগুলোই ভাবছি, তখনই দরজায় কে যেন কড়া নাড়ল। আমি বললাম, কে? আমি তোর ভাই রবি, বড় ভাই রবি। আমি গিয়ে দরজাটা খুললেই, চল তোর মেজো ভাবির রুমে, আমরা তোকে সব বুঝিয়ে বলবো কি হয়েছিল। বড় ভাই রবি, আচ্ছা চলো, আমিও শুনতে চাই। আমি আর রবি ভাই মেজো ভাবির রুমে বিছানায় গিয়ে বসলাম। কিন্তু মেজো ভাবি বাথরুমে তখনও। বড় ভাই আমাকে বলল, তুই একটু বস, আমি বাইরে থেকে আসি। বলেই আমাকে রেখে চলে গেল রবি ভাই। তার একটু পরেই মেজো ভাবি বাথরুম থেকে বেরিয়ে আসলো। পরনে শাড়ি পরে আমি মেজো ভাবিকে দেখে দাঁড়িয়ে পড়লাম। ভাবি আমার কাছে এসে আমাকে হঠাৎ করেই জড়িয়ে নিয়ে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে লাগলো। আমি বুঝতে পারলাম এটা ফেসবুকের ইদানিং গল্পের মতোই কাহিনী হতে চলেছে। আমি তার থেকে ছাড়ানোর চেষ্টা করতেই ভাবি তার পুরো শক্তি দিয়ে আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আরও জোরে জোরে চিল্লাতে লাগলো। তার কয়েক সেকেন্ড পরেই পাশের রুমে থাকা বাবা মা সহ চলে এলো দরজার কাছে। আর মেঝো ভাবি আমাকে ছেড়ে দিয়ে আমার আম্মুর পেছনে লুকিয়ে গেল। আর বলতে লাগলো, মা মা, আপনার ছেলে আমার রুমে এসে আমাকে, বলেই মেঝো ভাবি কেঁদে দিল। রীতিমতো বড় ভাবি ও বড় ভাইও চলে এলো। আর তখন আব্বু এসে আমাকে, মা আপনার ছেলে আমার রুমে এসে আমাকে, বলেই মেঝো ভাবি কেঁদে দিল। রীতিমতো বড় ভাবি ও বড় ভাইও চলে এলো। আর তখন আব্বু এসে আমাকে বলল, কি হয়েছে সূর্য? আব্বু, কি হয়েছে সেটা তুমি তুর্যের বউয়ের কাছ থেকে শোনো আব্বু। বড় ভাই রবি, মেজো বৌমা এখন কথা বলার মতো অবস্থাতে নেই, দেখতে পাচ্ছিস না কানা, খুব হাঁপাচ্ছে। আব্বু রবি ভাইয়াকে বলল, তাহলে এখন?
বড় ভাই রবি, এখন সূর্যই বলবে। আব্বু, সূর্য যদি মিথ্যা কথা বলে? বড় ভাই রবি, সূর্যকে কখনো মিথ্যা কথা বলতে দেখিনি। আশা করি আজকেও মিথ্যা কথা বলবে না। আব্বু, তারপরেও যদি আজকে মিথ্যা কথা বলে? বড় ভাই রবি, তুই এত কথা বলছিস কেন? চুপ থাক, আগে সূর্যের কথাগুলো শুনে নেই। আব্বু, আব্বুর কথা রবি ভাইয়া চুপসে চুপ হয়ে গেল। আচ্ছা বড় বৌমা, আমার ছেলে সূর্য কি কখনো খারাপ আচরণ বা খারাপ দৃষ্টিতে তোমাদের দিকে তাকিয়েছে? আব্বু, কই না তো, ওর মতো ভালো ছেলে আমি দেখিনি আগে। নিজের বোন ভাবে সূর্য আমাকে, আর আমিও ভাই ভাবি। বড় ভাবি, সূর্য এবার বল আসল কাহিনী কি? আব্বু, আব্বু এখানে বলতে পারবো না, একটু বাইরে চলো। আমার কথায় আব্বু রুম থেকে বেরিয়ে এলো, আর আমিও। এবার বল। আব্বু, আব্বুকে আমি সমস্ত কথা বললাম। বড় ভাই মেজ ভাবির কুকর্মের কথা, আব্বুর কথাগুলো শুনে তার জন্যই তো রবি শুধু ওই মেয়েটার সাইড নিচ্ছিল। আব্বু, আব্বু, এখন কি করবা? আর এই কথাটা সকলের সামনে বললে তো বড় ভাবি যদি বাপের বাড়ি চলে যায়, সেই ভয়ে বলিনি আমি। ও চল, এবার দেখ আমি কি করি এখন। আব্বু, তারপর আমি আর আব্বু রুমে এলাম। শোনো মেজো বৌমা, তুমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাও। যদি তুর্য ফোন করে জিজ্ঞেস করে, তাহলে বলো যে আমি তাড়িয়ে দিয়েছি। কেন তাড়িয়ে দিয়েছি সেটা বললে বলবা আমার কাছ থেকে যেন শুনে নেয় সে। আব্বু, কেন চলে যাবে? আম্মু, কি হলো, বলবো নাকি যতটুকু সম্মান আছে চলে যাও? আব্বুর কথায় মেজো ভাবি সোজা রুমের দিয়ে বেরিয়ে গেল। এরপর আব্বু সবাইকে নিজেদের রুমে চলে যেতে বলল, আর ভাইয়াকেও বলে দিল কালকে সকালে যেন আব্বুর সাথে দেখা করে। সবাই চলে গেলে আব্বু ড্রাইভারকে ফোন করে গাড়িতে করে মেজো ভাবিকে তার বাসার ঠিকানায় দিয়ে পৌঁছে দিয়ে আসতে বলল। আমিও নিজের রুমে এসে শুয়ে পড়লাম। চোখটা যখনই লাগবে তখনই মেজো ভাই তুর্যের ফোন আসলো সিঙ্গাপুর থেকে। আমি কল রিসিভ করতেই, কিরে সূর্য, তোর ভাবি হঠাৎই তার বাবার বাড়ি চলে গেল কেন? তাও মাঝরাতে? মেজো ভাই তুর্য, ভাবির থেকে জেনে নাও তুমি। আমি ফোন দিয়েছিলাম কিন্তু ফোন রিসিভ করে না। মেজো ভাই তুর্য, তাহলে কার থেকে শুনলো ভাবি বাপের বাড়ি? আমি। তোর ভাবির বাপই তো জানালো তাদের মেয়ে মাঝরাতে বাসায় আসছে, তাই। মেজো ভাই তুর্য, ও, আমি কিছু জানি না এই ব্যাপারে। আমি তাহলে কে জানে? মেজো ভাই তুর্য, সেটাই জানি না আমি। আচ্ছা রাখছি। মেজো ভাই তুর্য। মেজো ভাই ফোনটা কেটে দিলে আমি মোবাইলটা রেখে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙলে দেখতে পেলাম আকাশের সূর্যটা জানালা দিয়ে ঢুকছে। তাই জানালার পর্দাটা দিয়ে সূর্যের আলোকে ঢেকে দিয়ে আবার শুয়ে রইলাম বিছানায়। তার একটু পর হঠাৎ করেই কে যেন আমার শরীরে পানি ঢেলে দিল। আমি বিছানায় শোয়া থেকে বসে পড়লাম। আমার বিছানার পাশে তাকাতেই দেখতে পাই একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কিরে পিচ্ছিটা, আমার শরীরে এত সকালে পানি ঢেলে দিলি কেন? আমি। সকাল কি এখনো আছে? আর 3 ঘন্টা পর আকাশের সূর্যটা মাঝ আকাশে থাকবে। মায়া, তার মানে এখন কি 9টা বাজে? আমি। জি। মায়া, তাহলে আগে ডাকলি না কেন? আমি। আধা ঘন্টা আগে আমি ডাক ও জানালার পর্দাটা টেনে দিয়ে গেছি, কিন্তু তুমি ঘুম থেকে উঠে আবার সেটা লাগিয়ে শুয়েছিলে, তাই পানি ঢেলে দিয়েছি। মায়া, আচ্ছা আমি কয়েক মিনিটের মধ্যে রেডি হচ্ছি, আর তুই গিয়ে নাস্তার টেবিলে বসে থাক। আমি টুথপেস্ট আর ব্রাশ নিয়ে বাথরুমে চলে যাই। বাথরুম আর ব্রাশ করে নিজের কলেজের সাদা শার্ট ও কালো প্যান্ট পরে নিয়ে নাস্তার টেবিলে নাস্তা করে বাইরে এসে দেখতে পাই বড় ভাই আব্বুর সাথে কথা বলছে। আমি আর মায়া সামনে দিয়ে গেলে আব্বু রাগ দিল। আমি মায়াকে সেখানে দাঁড় করিয়ে রেখে আব্বুর কাছে পৌঁছালাম। কিছু বলবা? আমি। তোর বড় ভাই তোরে হাত খরচ দিয়েছে কি আজকে? আব্বু, না তো। আমি রবি, সূর্যের হাত খরচ কই? আব্বু, এই নে বড় ভাই 1000 টাকার নোট এগিয়ে দিল আমাকে এবং বলল 1 সপ্তাহের খরচ এটা। আমিও মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আর সূর্য কলেজ থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরিস। আব্বু, হ্যাঁ ফিরলাম, কিন্তু কিসের জন্য আব্বু? আমি পরশুদিন তোর একমাত্র মামা লিজা ও কুয়াশার বাবার বিয়ে। তোর মামা গতকালকে আসতে বলল ফোন করে। কিরে দাঁড়িয়ে কি ভাবছিস বড় ভাই? রবি, ভাবছি ঠিক আছে এটাই। আমি। আব্বু, আমিও কি ছুটি নেব অফিস থেকে? রবি ভাইয়া আব্বুকে বলল, না তোর যাবার দরকার নাই, এটা তোর শাস্তি। আব্বু, তুই দাঁড়িয়ে কেন, কলেজে যা মায়াকে নিয়ে। বড় ভাই ধমকের ন্যায়। তারপর মায়াকে ওর স্কুলে দিয়ে আমি আমার কলেজে চলে এলাম। চলুন অল্প হলেও পরিচয় হই। আমি সূর্য হুসাইন, বাবা মায়ের তৃতীয়তম সন্তান। আর আমাদের কোনো বোন নাই। তারপরেও অনেক সুখে আছি আমরা।
এবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, ইচ্ছে মতো একটা জব নেব পড়াশোনা শেষ হলে। তাছাড়া আমার একটা স্বপ্ন আছে, সেটা পূরণ হবে কিনা জানি না। স্বপ্নটা হলো জোহান ভাইয়ের সাথে কমপক্ষে একটা শর্ট ফিল্মে কাজ করব। কলেজের ক্যাম্পাসে আমাদের বন্ধুদের আড্ডা দেওয়ার অবস্থানে পৌঁছালাম। এসে দেখি যে যার মতো মোবাইল নিয়ে ব্যস্ত। আমি গিয়ে আসিফের কাছে বসলাম। আমাকে দেখে আসিফ বলল, কালকে রাতে কলটা ধরলি না যে? আসিফ, সাইলেন্ট করা ছিল তাই দেখিনি। আমি, শোন না, আজকে আমাদের মাঠে ফুটবল খেলা আছে, তোরও খেলতে হবে। তন্ময় মোবাইল পকেটে রেখে, না রে ভাই, আজকে বিকেলের দিকে মামার বাড়িতে যেতে হবে আমাদের, মামার বিয়ে বলে কথা। আমি, তোর মামি তো কয়েকদিন আগেই মারা গেল। তন্ময়, কয়েকদিন না, 7 মাস হলো। আমি, সো স্যাড। আসিফ, স্যাড নয়, তোদেরও আমাদের সাথে যেতে হবে। আমি, না মামা, আমি যেতে পারবো না, পাড়ায় ফুটবলে সমস্যা হয়ে যাবে। আসিফ, আমি কি অচেনা জায়গায় একলা থাকুম নাকি? তোরা থাকলে বিয়েটাও খাওয়া হলো, আবার এনজয়ও করা হলো। যাকে বলে এক থাবায় দুই শিকার। আমি, তাও যেতে পারবো না। তন্ময়, যা, আমি তোদের 1 প্যাকেট পাইন সিগারেট দেব। আমি রাজি। আসিফ, আমিও। তন্ময়, জানতাম কুত্তার লেজ কখনো সোজা হবে না। আমি, কিরে কথাটা কি আমাদেরকেই বললি? আসিফ, আর তখনই, কিরে কথাটা কি আমাদেরকেই বললি? আসিফ, আর তখনই ক্লাসে ঘন্টা পড়লো। কথাটা তোদেরই বলেছি, এবার চল ক্লাসে যাওয়া যাক। তারপর আমি, তন্ময় আর আসিফ মিলে ক্লাসরুমে এসে ক্লাসগুলো করে বাসার পথে রওনা হলাম। শোন, বাসায় গিয়ে ব্যাগটা রেখে আমাদের বাসায় চলে আসবি ডাইরেক্টলি। আমি, কোনো চিন্তা করিস না। আসিফ, শুধু চিল কর। তন্ময়, আচ্ছা। তারপর আমি ওদের থেকে অন্য রাস্তা দিয়ে চলে এলাম মায়ার স্কুলে। মায়াকে নিয়ে বাসায় ফিরছি, আর মায়া আমার বাম হাতের কেনু আঙ্গুল ধরে রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ মায়া একটা দোকানের কাছে নিজেকে থামিয়ে বলল, চাচ্চু, আমার চকলেট কই? মায়া, এই রে, ভুলেই গেছি একদমই। মনে মনে কি হলো, জবাব কই? মায়া, চকলেট তো দোকানে থাকে, সো এবার চকলেট কিনবো। আমি মনে মনে হাসছি পিচ্চিটার কথা শুনে। নিশ্চয়ই ভুলে গেছো। মায়া, মামুনি, ভুলে গেছি। আমি, আচ্ছা, আমি মরে গেলে কি তখনও আমায় ভুলে যাবে? মায়া, পিচ্ছিটার কথা শুনে আমি ওকে ধমকের ন্যায় বলি, চুপ, বেয়াদব মাইয়া, আমার আগে তুমি কখনোই মরতে পারবা না। আমি তোর আগে মরমু। আমি, তুমি আমাকে ধমকিয়ে কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, ন্যাকা কান্না করতে করতে। আরে কান্দিস না। আচ্ছা, তোমায় এখন আমি চকলেট আর আইসক্রিম খাওয়াবো। এবার আমার কথা শুনে পিচ্ছিটা আমার হাত ছেড়ে ইয়াহু বলেই দৌড় দিল দোকানটাতে। দোকানটায় গিয়ে আমার দিকে ইশারা করলো মায়া, এবং দোকানদার আমার দিকে তাকালো। আমিও এগিয়ে গেলাম। তারপর মায়া ইচ্ছে মতো করে চকলেট আইসক্রিম নিয়ে নিল। দোকানের বিলটা মিটিয়ে বাসার পথে চললাম। মায়া পুরো রাস্তায় চকলেট খেয়ে খোসাগুলো ফেলতে লাগলো। চকলেট খাওয়া শেষ হলে বাসায় পৌঁছে যাই। বাসায় এসে দেখতে পাই সবাই রেডি হচ্ছে, তাই আমিও ব্যাগটা রুমে রেখে ফ্রিজ থেকে আপেল নিয়ে খেতে খেতে আম্মুর রুমে গেলাম। আম্মু রুমে গিয়ে দেখি আম্মু সাজগোজ করছে। আমি আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু, কিছু টাকা লাগবে আমার। আমি, কিসের জন্য টাকা লাগবে শুনি? আম্মু, আমি আমার বন্ধুদের নিয়ে যাব, আমাদের গাড়িতে এতজন যাওয়া যাবে না, তাই আমরা 3জন বাসে করে যাব। আমি কোনো টাকা দিতে পারবো না, তুই তোর আব্বুর কাছ থেকে নিয়ে নে। আম্মু, আমার কাছ থেকে কি নেবে সাজেদা? আব্বু পেছনে ঘুরতেই দেখতে পেলাম আব্বু, ওর কিছু টাকা লাগবে তাই। আম্মু, কিসের টাকা? আব্বু, আমি, তন্ময় আর আসিফ বাসে যাব, তারই টাকা চাচ্ছি। আমি, কত লাগবে? আব্বু, 2000 দিলেই হবে। আব্বু তারপর পকেট থেকে 2000 টাকা বের করে দিল আমায়। আমি টাকাগুলো নিয়ে নিজের রুমে এসে ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হতেই দেখতে পেলাম 2টা হনুমান বসে আছে চায়ের দোকানে। তারপর হনুমান 2টাকে নিয়ে বাস স্টপে এসে বাসের টিকিট কেটে বসে পড়লাম বাসে। আসিফ আর তন্ময় পাশাপাশি সিটে, আর আমি ওদের পেছনের সিটে। আমার পাশে কেউ নেই, তাই আমি আমার ব্যাগটা পাশের সিটে রেখে দিয়ে মোবাইল পকেট থেকে বের করে ইয়ারফোন কানে লাগিয়ে গান শুনতে থাকলাম। কিন্তু গান শোনাটাও হলো না একটা মেয়ের জন্য। আমি চোখ বন্ধ করে গান শুনছি, তখন একটা মেয়ে আমার কান থেকে ইয়ারফোন খুলে আমাকে বলতে লাগলো, এই যে মিস্টার, ব্যাগটা সরিয়ে নেন, এটা আমার সিট। সেটা বললেই তো হয়, তার জন্য কি ইয়ারফোন খুলে ফেলবো নাকি? আমি, অনেকক্ষণ ধরে বলছি আপনাকে, কিন্তু আপনি কিছু শুনছিলেন না, তাই এটা করতে হয়েছে।
মেয়েটির কথায় আমার কাছে কোনো জবাব নেই, তাই চুপটি করে বসে রইলাম। হঠাৎই মেয়েটি আমার ব্যাগটা আমার দিকে ছুঁড়ে মেরে সিটে বসে পড়ল। আমি তো মেয়েটির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছি, কিন্তু মেয়েটির সেদিকে কোনো খেয়াল নেই। মেয়েটিও কানে ব্লুটুথ গুঁজে নিল। বাস ওদিকে চলছে দ্রুত গতিতে মেন রাস্তায়। হঠাৎ করে মেয়েটি বলল, মিস্টার, আপনার কাছে কি পাওয়ার ব্যাংক হবে? মেয়েটি, হবে। আমি তাকে আমার ব্যাগ থেকে পাওয়ার ব্যাংকটা দিয়ে বললাম, হাই, আমি সূর্য। ভালো, কিন্তু আকাশে তো আজকে মেঘলা মেঘলা ভাব। মেয়েটি, ওই সূর্য না আমি, আমার নামই সূর্য হুসাইন। তো আমি কি করতে পারি? মেয়েটি, আপনার নামটা? আমি, নেক্সট টাইম দেখা হলে জেনে নিন। মেয়েটি, কিন্তু আমি কি আপনাকে নেক্সট টাইম দেখতে পাবো? পৃথিবীটা খুব ছোট, আর এটা তো পৃথিবীর মতো বৃহত্তম বাংলাদেশ পাবেন। মেয়েটি, আমি আর কোনো কথা বললাম না, ইয়ারফোন গুঁজে গান শুনতে লাগলাম। আর এক সময় আমিও ঘুমিয়ে গেলাম বাসেই। আমার এই একটা বদ অভ্যাস, বাসে আমার ঘুম আসবেই। ঘুম ভাঙলো তন্ময়ের ডাকে, কিন্তু খেয়াল করি পাশের সিটে মেয়েটা নেই। আমি, তন্ময় আর আসিফ বাস থেকে নেমে পড়ে বললাম, আমার পাশে মেয়েটা কই রে, দেখছস নাকি? আগের বাস স্টপে নেমে গেছে সে। কিন্তু কেন? আসিফ, তার কাছে আমার পাওয়ার ব্যাংক। ঠিকই আছে, অচেনা অজানা মানুষকে দিলে এমনি হয়। ওরা আমায় খোঁটা দিচ্ছে, কারণ ব্যাটারিটা আজ অবধি আমি ওদেরকে দিই নাই। তাই আর কথা বাড়ালাম না, সিএনজিতে উঠে পড়লাম। মাঝ রাস্তায় আব্বুর ফোন, কই তোরা, এখনও এলি না? আব্বু, চিন্তা করো না, কাছাকাছি চলে আসছি, এখন রাখি। বলেই ফোনটা কেটে দিলাম। পাকা রাস্তা অবধি সিএনজি চললো। কাঁচা রাস্তায় এলে আমরা নেমে পড়ি। আমরা অনেক ঘোরাঘুরি করি গ্রামের রাস্তায়। আসিফ বলল, সিগারেট কই? আসিফ, দাঁড়া, সামনের দোকান থেকে নিয়ে নেব, বলেই আমরা সামনের দোকানে চলে এলাম। পাইন সিগারেট দেন তো এক প্যাকেট। পাইন? এটা আবার কি সিগারেট? আগে তো নাম শুনি নাই। দোকানদার। আমাদের বুঝতে বাকি রইল না যে ওনার দোকানে এসব দামি সিগারেট পাওয়া যাবে না। তাই জিজ্ঞেস করলাম, সামনে কি আরও দোকান আছে? আছে, কিন্তু সেটা বাজারে। দোকানদার, আমি আসিফ আর তন্ময়কে বলি, বাজারের কাছেই মামার বাড়ি। কেউ বলে দিলে অনেক বড় সমস্যা হবে, তাই ওদের বলি যা আছে তাই নিই। ওরাও হ্যাঁ বলল। আপনার দোকানে কি সিগারেট আছে? ডাবরি দোকান দোস্ত, ডাবরিতে প্রচুর গন্ধ। তন্ময়, তাহলে শহরে যাই, তারপর ওদের সিগারেট দেব। আরে না, যা আছে তাই নেই। আসিফ, তারপর আমি দোকানদারের থেকে সিগারেট সাথে কয়েকটা সেন্টার ফুড নিয়ে নিলাম। এদিক সেদিক ঘুরে ঘুরে সিগারেট খেয়ে সেন্টার ফুড খেতে খেতে মামার বাড়িতে চলে এলাম। মামা ও বড়দের সালাম করে রুমে ঢুকলাম। রুমে এসে ব্যাগটা রেখে দেখতে লাগলাম চারপাশের রুমগুলো। আর তখনই বাসের সেই মেয়েটিকে দেখতে পেয়ে এগিয়ে গেলাম তার দিকে। আমি কিছু বলতেই যাব, তখনই তিনি বললেন, আপনি আমার পিছু করতে করতে আমার বাসায় চলে আসছেন?